মেসি কাণ্ডে আজকে সারা বিশ্বের সামনে কলকাতার মাথা হেঁট হয়ে গেল, বাংলার মাথা হেঁট হয়ে গেল এবং সৌজন্যে তোলামুলি হ্যাংলামি। না, আমি এই কথাটা বলছি না। বলছেন ওই 3.5 বছরে জেলখাটা আসামি। প্রকারান্তরে সেই কথাই জানিয়ে দিচ্ছেন। কিন্তু আজকের এই ম্যাসাকারের পর যদি মাথায় কারোর আকাশ ভেঙে পড়ে, মাথায় কারোর বাজ পড়ে, সেটা হচ্ছে দিদিমণি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 2026-এ তাদের যেটুকুনি সম্ভাবনা ছিল তারও কিন্তু অন্তর্জলি যাত্রা আজকে হয়ে গেল। এবার এই কথা শুনেই আপনারা বলবেন যে সব কিছুতে রাজনীতি টানা আমার স্বভাব। কোথায় লঙ্কায় রাবণ মরলো আর এখানে বেহুলা কেঁদে বিধবা হলো। হ্যাঁ, ঘটনাটা তাই। সত্যি সত্যিই আজকের মেসির ঘটনা তো অন্তত ছখানা পয়েন্ট নিয়ে আসছে, যেখান থেকে দেখা যাচ্ছে দিদির দলের শুধুমাত্র সর্বনাশ হলো এবং এটার জন্য 26-এ অত্যন্ত বড় খেসারত তাদেরকে দিতে হবে। আমি ছখানা পয়েন্ট এক এক করে আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারাই বিচার করে দেখুন যে কথাটার মধ্যে সত্যতা রয়েছে, সত্যিই বাস্তবতা রয়েছে কি নেই। প্রথমেই, দিদির সভা মানেই গণ্ডগোল। এরা জড়িত থাকা মানেই সেখানে বড় রকমের টালবাহানা। এই জায়গাটা কিন্তু এবার একদম স্ট্যাম্প পড়ে গেল, একদম এস্টাবলিশড হয়ে গেল। কদিন আগেই আপনাদের মনে থাকবে ওই কৃষ্ণনগরে না কোথায় একটা সভা করতে গিয়েছিলেন না, সেখানে ওই 1,000 টাকা পাওয়ার লোভে যেসব মহিলারা এসেছিলেন তাদের চেন টেন ছিনতাই হয়ে গেছে, একদম বুক চাপড়ে হাওয়াও হাওয়াও করে কাঁদছে। আর লোকে সেখানে সমবেদনা সমব্যথতা দেখানোর বদলে বলছেন যে চোরেদের সবাই গেছিস ভাই, চুরি তো হবেই, আরও ভালো করে চুটি চাট। মানে কী ধরনের জায়গায় চলে গেছে। যাই হোক, সেটা তো একটা ঘটনা গিয়েছিল, কিন্তু আজকে যেভাবে ম্যাসাকারটা হয়ে গেল সেই জায়গা থেকে একটাই ছবি হয়ে গেল যে এখানে যাওয়া মানেই গণ্ডগোল হবে, এখানে যাওয়া মানেই আমার কিছু খোয়া যাবে, এমনকি এখানে যাওয়া মানেই পুলিশ কেস থেকে শুরু করে আলটিমেটলি আমাকে বড় রকমের খেসারত দিতে হতে পারে। এদিকে দেখুন একটা জিনিস, এই কিছুদিন আগেই ভারতবর্ষ যখন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো, তখন না, T20 ওয়ার্ল্ড কাপ জিতলো, তখন মুম্বাইয়ে প্রায় 10 লক্ষ মানুষের সমাগম হয়েছিল ভারতের সেই চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাবার জন্য। অত বড় ব্যবস্থা, অতগুলো মানুষ, একদম পাগলের মতো বাঁধনহারা উচ্ছ্বাস, ভারত বিশ্বকাপ জিতেছে। দেবেন্দ্র ফডনবিস, তিনি সেখানে মুখ্যমন্ত্রী, তিনি সেখানকার প্রশাসনটা চালাচ্ছেন। একটা কোনো ম্যাসাকারের কথা শুনে এসছেন? এই আজকে যারা 85,000 লোক সামলাতে পারলো না, তারা কুম্ভ মেলা নিয়ে কথা বলে, যোগী আদিত্যনাথকে নিয়ে টানাটানি করে। এবার এই জায়গাটাই তো আজকে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেন হয়ে যাচ্ছে। যারা 85,000 লোক সামলাতে পারে না, তারা বাংলা কি সামলাবে? এবং এই ক্যাম্পেন কিন্তু ক্রমশ দানা বাঁধবে, এই ক্যাম্পেন কিন্তু মারাত্মক হবে। কিন্তু তার থেকেও বড় কথা, দেখুন এখানে যারা এখনও তোলামূলপন্থী, যারা ওই দিকটায় যেতে চান, তারা কিন্তু একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে দেবেন যে বাবা গেলে ওখানে ফাঁসতে হবে, খেসারত দিতে হবে, আমরা যাব না। তাহলে সভা বাড়ানোর জন্য লোক কী হবে? সভা বাড়ানোর জন্য ওই ডিম ভাত বা বিরিয়ানির প্যাকেট বা হাতে টাকা গুঁজে দিয়ে লোক নিয়ে আসতে হবে। কিন্তু তারা তো কোনো নীতি আদর্শগত জায়গা থেকে আসছে না। তারা কোথা থেকে আসছে? তারা ওই কিছুটা পাবো, কলাটা মূলোটা, সেই জন্য আসছে। ফলে সেইটা পেতে দেরি হলে কেটে পড়বে, আর পাওয়া হয়ে গেলে তো সাথে সাথে কেটে পড়বে। আপনারা দেখেছেন ওই একজন সাংসদ আছে না, যে দেশের ডেটা বিক্রি করে দেয় কিছু বিদেশে বিদেশে ঘুরতে যাওয়ার চক্করে, দাঁড়িয়ে থেকে দাবরানি দিয়েও কাউকে আটকাতে পারছে না, মানুষ পিলপিল করে বেরিয়ে যাচ্ছে। ফলে এই ধরনের লোক নিয়ে যদি সভা ভিড় করে, এরা পালিয়ে যাবে, সেটার নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আবার এদেরকে যদি নিয়ে না আসে, তাহলে সভা পড়বে না, তারও একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে। অর্থাৎ আলটিমেটলি এখানে সভা করা মানেই গণ্ডগোল হবে, এবং সেটা সেটা কিন্তু রাজনৈতিক সবার ক্ষেত্রে আরও আরও মারাত্মক জায়গায় যাবে। এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যেটা খুব বেশি করে চলছে, সেটা হচ্ছে যে ওই যে ডাকাবুকো জায়গাটা ছিল না দিদিমণির, যাই হয়ে যাক লড়কে লেঙ্গে, এই যে মানসিকতা, সেই জায়গায় তিনি ভেঙে পড়েছেন। তিনি ভয় পাচ্ছেন। কেন? আজকে আমি টিভিতেই ব্রেকিং নিউজ দেখছিলাম, যখন এই ঘটনাটা উত্তাল হয়েছে তখন সেখানে ব্রেকিং নিউজ দেখাচ্ছে যে মাঝপথে ছিলেন তিনি, এবং যখনই এই গণ্ডগোলের খবর শুনেছেন তিনি পালিয়ে গেছেন, তিনি আর মাঠমুখো হননি। এখন আপনি ধরুন বাড়ির কর্তা, বা আপনি বাড়ির প্রধান, কর্তা হন, গিন্নি হন, যিনি হন, আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে কোনো কারণে কোথাও একটা অসুবিধা হয়ে গেছে। আপনি কি করবেন? সেখান থেকে ল্যাজ গুটিয়ে পালিয়ে যাবেন, নাকি সবার এখানে সেখানে দাঁড়িয়ে আপনি চেষ্টাটা করবেন যে ভাই এখানটাকে সামাল দাও, এখানে কি প্রবলেম আছে সেই জায়গাটা আমরা সামাল দিই, সেটাকে ঠিক করি, তারপর বাকি জিনিস হবে সেটা দেখা যাবে। তিনি তো বলেন যে 294 আসনে তিনি মুখ, তিনি 300 বছরের উন্নয়ন করে দিয়েছেন, বাংলাতে তিনিই সব, বাংলাকে বুক দিয়ে আগলে রাখেন। তো যখন এরকম ঝামেলা হচ্ছে, তিনি তো সেখানে গিয়ে একদম বুক ঠুকে দাঁড়াবেন। কি হয়েছে ভাই, প্রবলেমটা কি বল, আমি দেখছি কোথায় কি অসুবিধা হচ্ছে, তাই সব তো সব সর, দেখতে হবে, মেসিকে দেখতে পাচ্ছে না তো হবে, এই তো কর্তৃত্ব দেখাবেন। কিন্তু সেটা করার মতো জায়গায় তিনি নেই। তিনি ভয় পেতে শুরু করেছেন, তিনি পলায়ন শুরু করেছেন। আর এই জায়গাটা
এই জায়গাটাই কিন্তু সব থেকে ক্রুশিয়াল হতে চলেছে। অর্থাৎ এই যে সব সামাল দিয়ে দেবে, সব ম্যানেজ করে নেবে, সামনে গেলে লোকে ভয় পাবে, ওনাকে দেখলে নাকি সেনাবাহিনী ছুটে পালিয়ে যায়, এতখানি যে নচ্ছারগিরি হয়েছিল, আলটিমেটলি তিনি এখন ক্যাওস দেখলে ভয় পেয়ে যান, পালিয়ে যান। এবং এই কথাটা দাবানলের মতো যেহেতু ছড়িয়ে পড়ছে, আগামী দিনে তার বিরুদ্ধে যখন মানুষের ক্ষোভ বাড়বে, মানুষ রাস্তায় নামবে, অভিযান হবে, তখন কিন্তু তার ব্যাপকতা আরও বেশি করে লক্ষ্য হবে যে ভয় পেয়ে গেছেন, তিনি ভয় পেয়ে গেছেন। সুতরাং এটা বড় রকমের নেগেটিভ ইম্প্যাক্ট করতে চলেছে। 3 নম্বর, যে কোনো বড় প্রোগ্রাম করতেই এখন কিন্তু আতঙ্কের মোডে চলে গেল দিদির দল। আলটিমেটলি আর কোনো বড় প্রোগ্রাম নামাতে পারবে না। আপনাদের সামান্য একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ হয়েছে এবং সেখানে হিন্দুরা, তারা কোন দল করেন অন্য ব্যাপার, কিন্তু হিন্দুরা কিন্তু ব্যাপক পরিমাণে গেছেন। 5 লক্ষের কথা বলা হয়েছিল, প্রায় 6.5 লক্ষ মানুষ সেখানে গেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে গেছেন। কোনো বিরিয়ানির প্যাকেট, বাংলা মদের কুপনের জন্য তারা কিন্তু জানেননি। এবার দিদিমণি এবারে খুব ভালো করে বুঝতে পারছেন শুধুমাত্র ওই দুধেল গাইদের ভোটে তিনি এবার জিততে পারবেন না। সেই জন্য ছদ্ম হিন্দু সাজার তিনি আপ্রাণ চেষ্টা করছেন। কখনো জগন্নাথ ধাম নিয়ে টানাটানি করছেন, কখনো দুর্গাঙ্গন নিয়ে টানাটানি করছেন, কখনো কালভৈরবের মন্দির নিয়ে টানাটানি করছেন, অনেক কিছু চেষ্টা করছেন। কিন্তু ওইভাবে কি হিন্দু সাজা যায়? হিন্দু হতে হয়। তো যাই হোক, সেই জায়গাটা ভোটের অঙ্ক মেলাতে গিয়ে যেটা শুনছিলাম, মতুয়া সমাজকে নিয়ে 1 লক্ষ কণ্ঠে ব্রিগেডে নাকি হরিনাম সংকীর্তন হবে। তো হোক, ভালো, যদি হিন্দু সনাতনী সংস্কৃতি রক্ষা করে কোনো অনুষ্ঠান হয়, একজন হিন্দু হিসেবে সেটাকে স্বাগত। কিন্তু দেখুন, এটা কিন্তু কাউন্টার করার জন্য করা হলো, কেননা এরকম 1 লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন আগে কোনো দিন হয়নি। যেহেতু এখানকার হিন্দুরা জাগছে, সেই জন্য পাল্টা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এই ঘটনাটা ঘটে যাওয়ার পরই মিডিয়াতে খবর চলে এলো যে না, আলটিমেটলি ওরকম কোনো প্রোগ্রাম হচ্ছে না, সেটাকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। কেউ ব্যক্তিগতভাবে করতে চাইলে করতে পারে, কিন্তু এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এই ধরনের বড় প্রোগ্রাম করতে কিন্তু এখন ভয় ঢুকে গেছে যে আলটিমেটলি করতে যাব, সেখানে কিছু না কিছু গণ্ডগোল হবে, পজিটিভের থেকে নেগেটিভ ইম্প্যাক্ট অনেক বেশি হবে। যেরকম কৃষ্ণনগরের সভা আজকে হাইলাইট হয়ে গেছে, সেখানে সোনার হার চুরি হয়েছে বলে। মেসির এই যে গ্যাদারিং, সেটা হয়ে গেল মিসম্যানেজমেন্ট এবং এইসব নিয়ে। সুতরাং আলটিমেটলি এর কোনো পজিটিভ ইম্প্যাক্ট হবে না। বড় কোনো দায়িত্ব নেওয়ার জন্য, বড় কোনো এরকম গ্যাদারিং করার জন্য এদের বুক কাঁপতে শুরু করবে। ফলে আগামী দিনে এই জায়গাটা কিন্তু আরও মারাত্মক হবে। এবং এই ভয় থেকে যেখানে কাজ হয়, সেখানে স্বতঃস্ফূর্তভাবে কাজ হচ্ছে না। সেটা যখনই হবে, সেটা যখনই মানে প্রোগ্রামটা নেওয়া হবে, তখন কিন্তু সেখানে বড় ধরনের ম্যাসাকার হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে, কেননা মানুষ টেনশনের মধ্যে আছে, টেনশনে থেকে সেটা অ্যারেঞ্জ করছে। ফলে এই জায়গাটা কিন্তু একটা তাদের বড় ধাক্কা হতে চলেছে। 4 নম্বর যে জায়গাটা, সেটা হচ্ছে যে এখানে এদের ইনভলভমেন্ট থাকা মানেই লোক ঠকানো, এদের ইনভলভমেন্ট থাকা মানেই সেখানে গিয়ে ঠকতে হবে। এদের ক্রেডিবিলিটি কার্যত শেষ হয়ে গেছে। আজকে এটা হওয়ার পর সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই চর্চা চলছে যে 26-এর ভোট যুদ্ধের পয়সা তোলার জন্য এটা করা হয়েছে। এবং যতই তারা বড় বড় করে চিৎকার করুক, এবং বড় বড় করে চিৎকার করে বলতে হচ্ছে, ওই পাপোস না কি একটা আছেন ওদের, শুয়ে থাকে চৌকাটে, সবাই মারিয়ে আবার চলে যায়। তো সেই মালটা দেখছিলাম এসে বলছে এর সঙ্গে আমাদের সম্পর্ক নেই, চিৎকার করে বলছে। আর চিৎকার করে বলতে হচ্ছে কেন? বলতে হচ্ছে কেননা সোশ্যাল মিডিয়ায় আওয়াজ উঠে গেছে, মানুষ বিশ্বাস করতে শুরু করে দিয়েছে এটা সবটাই ওদের প্রোগ্রাম। এবং সেখানে কি কথা হচ্ছে যে অনেক কষ্ট করে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা জমিয়ে শুধুমাত্র একবার মেসিকে, যারা ভালোবাসি, তাকে একবার সামনে থেকে দেখতে চাই, এরা সেই টাকাটা মেরে দিল। সেই টাকাটা মেরে দিয়ে এই যে মেসির প্রোগ্রামটা হলো, এদের সব ফুটানি হলো, এটা নিয়ে এরা প্রচার করবে, এটা নিয়ে ভোটে যাবে, দেখো মেসিকে এনেছিলাম, তার ক্রেডিবিলিটি নেবে, আর আমাদেরকে এইভাবে রক্ত শোষা করে নিল এরা। এইটা কিন্তু মানুষের মধ্যে ঢুকে গেছে। ফলে এদের যে জায়গাটা, এমনিতেই তো বিভিন্ন চুরি, দুর্নীতি, অ্যারেস্ট, এইসব নিয়ে একটা জায়গা রয়েছে, কিন্তু সেটা মানুষ অতখানি ফিল করছিল না, কেননা এই যে টাকাগুলো চুরি হয়েছে সেটার সঙ্গে মানুষ সরাসরি ইনভলভ ছিল না। আমার কাছ থেকে যেহেতু যায়নি, আমার গায়ে অতটা লাগছিল না। কিন্তু এই যখন জিনিসগুলো পরপর হচ্ছে যে আমি ভাই এদের সবাই যাচ্ছে, আমার সোনার চেনটা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে, আমি এদের এখানে যাচ্ছি, আমার টাকাটা চলে যাচ্ছে, আমার আসল কাজের কাজটা হচ্ছে না, ওদের ভুঁড়ি দেখে আমাকে ঘরে আসতে হচ্ছে, এরা মানেই চিটিংবাজ। এই ধারণাটাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় হচ্ছে এবং মারাত্মকভাবে সেটা ভাইরাল হতে শুরু করেছে। ফলে এদের ক্রেডিবিলিটি যেটুকুনি ছিল সেটুকুনোর কিন্তু অন্তর্জলি যাত্রা হয়ে গেল। এবার আর একটা পয়েন্ট দেখুন, এখানে একটা ছবি খুব ভাইরাল হয়ে গেছে। কদিন আগে আমরা এদের মুখে শুনছিলাম না, বাঙালি অস্মিতা। লোকে যদিও বলছিল যে বাঙালি অস্মিতা নয়, এদের আসল জায়গা হচ্ছে বাঙালি অস্মিতা। তো যাই হোক, সেটা অন্য কথা। এবং কদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
তিনি বঙ্কিম দা বলেছিলেন, সেই নিয়ে অনেক কথা হলো, বিজেপি মানেই বহিরাগত, বিজেপি মানেই বাংলা শত্রু, বাংলা বিরোধী ইত্যাদি প্রচার করার চেষ্টা করা হচ্ছিল ওই শহুরে শিক্ষিত ভোটকে যদি একটু প্রভাবিত করা যায়। কিন্তু এরা যেরকম চোর চিটিংবাজ হয়ে গেছে সেটা আর হবে না। তো যাই হোক, এই বাঙালি অস্মিতা নিয়ে এরা বড় বড় কথা বলছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হয়ে গেছে। সেখানে কি দেখা যাচ্ছে, ওই মেসির নাকি একটা 70 ফুটের মূর্তি করা হয়েছে, যদিও লোকে বলছে ওটা মিশো থেকে আনা মেসি, কেউ বলছেন যে ওটা মেসির জায়গায় ঋত্বিক রোশন হয়ে গেছে। যাই হোক, 70 ফুটের একটা মূর্তি করা হয়েছে এই মেসির। ঠিক আছে, তিনি জনপ্রিয় ফুটবলার, তার জনপ্রিয়তা নিয়ে আমার কিচ্ছু বলার নেই, কিন্তু ভারতীয় ফুটবলের জন্য, ভারতবর্ষের জন্য এই মেসির অবদান কতখানি। তো 70 ফুটের ওই মূর্তি হবে কেন, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কথা, যদি মেসিকেই করতে হয় তাহলে বাইচুং ভুটিয়া বা সুনীল ছেত্রী, যারা আমাদের ভারতীয় ফুটবলের পতাকা আগে নিয়ে গেছেন, আইএম ভিজেন, আমাদের নিজেদের চুনি গোস্বামী, শৈলেন মান্না, এরা যে রয়েছেন, এদেরকে প্রমোট না করে মেসির এই জায়গাটা করা, এটা কি সস্তা জনপ্রিয়তা পাওয়া নয়? এবং এইটা করতে গিয়ে যে ছবিটা ভাইরাল হয়েছে, যেটার কথা বারবার বলছি, সেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ, যার ভাবনায় শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসী নয়, শুধুমাত্র ভারতবাসী নয়, সারা বিশ্ব আজও যার ভাবনাকে সম্মান করে, কুর্নিশ করে, সেই স্বামী বিবেকানন্দ মেসির হাঁটুর কাছে রয়েছে। কতখানি অপমান করছে এরা। এরা আবার বাঙালি অস্মিতা নিয়ে কথা বলে। ফলে দেখুন, এই বাঙালি অস্মিতা, এই অস্মিতা শব্দটার মানে কি, এটা খায় না মাথায় দেয়, এটা ওই গ্রামের প্রান্তিক খেটে খাওয়া মানুষগুলোর এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কাদের সম্পর্ক আছে? শিক্ষিত সমাজের সম্পর্ক আছে, যারা এই শব্দগুলোতে প্রভাবিত হবে। কিন্তু তাদের চোখের সামনে আজকে কোন দৃশ্যটা দেখা যাচ্ছে? তাদের চোখের সামনে এটাই দেখা যাচ্ছে যে এরাই তো সব থেকে বড় বাংলা বিরোধী। নাহলে স্বামী বিবেকানন্দকে কেউ এরকমভাবে অপমান করতে পারে? মেসির ছবি দিয়ে ক্রেডিবিলিটি নেওয়ার জন্য ওই 70 ফুটের মূর্তিটা কিসের জন্য করেছিল? শুধু ফুটেজ খাওয়ার জন্য। ওর মধ্যে কোনো রকম অন্য কোনো রকম জিনিস আছে? আর সেটা করুক, সেটা করতে গিয়ে স্বামী বিবেকানন্দকে অপমান করবে। এই জায়গাটা যদি রাজনৈতিকভাবে প্রচারে আসে, এদের এই বাঙালি অস্মিতা পুরোপুরি বুমেরাং হয়ে যাবে। আর 6 নম্বর, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, দেখুন, এই মহিলাকে নিয়ে একটা অদ্ভুত রকমের মানুষের কনসেপ্ট আছে। সেটা হচ্ছে ওই অগ্নিকন্যা, আগুনের নেত্রী, জননেত্রী ইত্যাদি শব্দ যে ব্যবহার করা হয়, এর নিজের দলের লোকেরা ভাবে এর মধ্যে একটা অদ্ভুত ম্যাজিক আছে। যত যাই প্রবলেম হয়ে যাক, ঠিক গিয়ে ম্যানেজ করে দেবে। সে চুপি চুপি গিয়ে সাদাদারির পায়ে ধরাই হোক, কাউকে নিজের পুলিশ দিয়ে কেস খাইয়ে দেওয়াই হোক, যেভাবেই হোক, এ ঠিক ম্যানেজ করে নেয়। আর বিরোধীরা ভাবে যে অদ্ভুত এর ভাগ্য, এত কিছু এ দুর্নীতি করছে, এত কিছু অন্যায় করছে, কিন্তু তারপরে দেখো ড্যাং ড্যাং করে ক্ষমতায় টিকে আছে, রাজরানীর মতো আছে। একে একে হাত দেওয়া যায় না, একে কিছুতেই হারানো যায় না। এই যে একটা কনসেপ্টের জায়গা ছিল, সেটা ভেঙে চুরে তছ নছ হয়ে গেছে। কেননা এ এখন যেখানে হাত দিচ্ছে সেইখানেই সর্বনাশটা হয়ে যাচ্ছে। এ প্রথমে বলেছিল না যে এই রাজ্যে 370 ধারা যেটা আছে না, এই রাজ্য থেকে তার আন্দোলন শুরু হবে, 370 ধারা রুখে দেওয়া হবে। হয়নি, পারেনি। বলেছিল সিএএ এখানে করতে দেব না, ক্যা ছি ছি, ক্যা ছি ছি। দেখেছি কাঁচকলা, সিএ হয়েছে, ড্যাংডিংয়ে হয়েছে, এবং সিএ এর মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ যারা ভারতবর্ষে এসে আশ্রয় নিতে, নিজের ধর্ম বাঁচাতে, প্রাণ বাঁচাতে, পরিবার বাঁচাতে বাধ্য হয়েছিলেন, তারা আজকে কিন্তু সেই নাগরিকত্ব পাচ্ছেন। এবং তার জন্য কোনো একটা মুসলমানকেও এই দেশ ছেড়ে, এই রাজ্য ছেড়ে বাংলাদেশে চলে যেতে হয়নি। যারা বাংলাদেশে এসে লুকিয়েছিল তারা পালাচ্ছে। তো সিএ হচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, ওয়াকফ কিছুতেই হতে দেব না। এবং তার মন্ত্রী বলেছিল আগে জেলাগুলোকে টাইট দিয়ে আসি, তারপর কলকাতাকে টাইট করে দেবো। এবং আমরা দেখেছিলাম মালদা মুর্শিদাবাদের সেই হারহীন করা সন্ত্রাস, সিপিএম করলেও শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য, শুধু গলায় তুলসীর কোণটি থাকার জন্য হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কেটে ফালা ফালা করা হয়েছিল। পুলিশ প্রশাসন আসতে পারেনি তাদের বাঁচানোর জন্য, বারবার আকুতি গেছে ফোন নিয়ে, আসেনি, আসতে পারেনি। তো সেই জায়গা থেকে যেগুলো যেগুলো বলেছিল আমি করতে দেবো না, সেগুলো হচ্ছে। বলেছিল এসআইআর করতে দেবো না, এসআইআর হচ্ছে। বলেছিল একটা নাম বাদ গেলে 10 লক্ষ লোক নিয়ে গিয়ে দিল্লির নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব, বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। আর এখন যখন 58 লক্ষ নাম বাদ চলে গেছে এবং আরও 1 থেকে 2 কোটি নাম বাদ যেতে পারে, সেই সম্ভাবনা উজ্জ্বল হয়েছে, কি করেছে? কেটে পড়েছে, পালিয়ে গেছে, ফুরুত হয়ে গেছে। এখানে থাকার, মাটিতে থাকার কোনো হিম্মত নেই। বলেছিল না রাস্তায় থাকবো, যতক্ষণ এসআইআর হবে রাস্তায় থাকবো, থাকার হিম্মত হয়নি, পালিয়ে যেতে হয়েছে, ভয় পেয়ে গেছে। সুতরাং এরা যেটা বলে হবে না, করতে দেব না, সেটাই হবে, এবং যেটাতে হাত দেবে সেখানেই সর্বনাশ হবে। অর্থাৎ যে কনসেপ্টটা এতদিন ছিল এর সমর্থকদের, যে হাত দেওয়া মানেই ম্যাজিক, এর বিরোধীদের যে যা করে হোক ম্যানেজ করে নেয়, একে হারানো সম্ভব নয়, ঠিক উল্টো কনসেপ্ট হয়ে গেছে। যেটাতে হাত দিচ্ছে সেইটাতেই ভুল হচ্ছে, সেটাতেই রং ডুইংটা ধরা পড়ছে। আর বিরোধীদের কাছে আসছে যে না,
যখন এইভাবে হারছে, ডেস্টিনি যখন টেস্টিং নিতে শুরু করেছে, আমরাও পারি, সংঘবদ্ধভাবে লড়াই করলে পারি। তার সর্বশেষ উদাহরণ হচ্ছে সৌমিক গোলদার। বলেছিল না বুকটুকে, অ্যারেস্ট করিয়ে দিয়েছি তিনটেকে। কেননা দুদেল গায়েরা রেগে যাবে। অ্যারেস্ট করিয়ে দিয়েছি তিনটেকে। সেদিনকে হিন্দু ভাইরা দেখিয়েছিল, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু ঐক্য যদি থাকে, হিন্দু ইউনাইটেড যদি থাকে, যে যার জায়গায় যদি লড়াইটা করে, গলা উঁচু করে মাথা উঁচু করে যদি লড়াইটা করে, কারোর ক্ষমতা নেই এই হিন্দুদের গায়ে আঁচড় দেওয়ার। সসম্মানে 12 ঘন্টাও রাখতে পারেনি সৌমিক ভাইকে, 3 বীর সনাতনী যোদ্ধাকে একদম বার করে নিয়ে আসা গিয়েছিল। ফলে এই যে জায়গাগুলো, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আর তাই 26-এর যুদ্ধের আগে এই যে ঘটনা আজকে কলকাতায় ঘটলো, তার আলটিমেট ইম্প্যাক্ট, তার আলটিমেট কজ, তার আলটিমেট ধাক্কা যদি কেউ খেয়ে থাকে, সেটা দিদিমণি। এবং দিদিমণির যে শনির দশা শুরু হয়ে গেছে, শেষের শুরু হয়ে গেছে, আজকে কলকাতার মেশি মেশাকার সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কেননা এর আগে বহু সেলিব্রিটি কলকাতায় এসছেন, বহুজন প্রোগ্রাম করেছেন, মেশি নিজে এসেছেন, কিন্তু কোনো দিন এই মেশাকার হয়নি। এখানকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়, এখানকার মানুষ সংস্কৃতিবান, এখানকার মানুষ ক্রীড়াপ্রেমী, তারা এই ধরনের অন্যায় করে না। কিন্তু একটা অসভ্য জোচ্চোরদের কাছে যদি এই সমস্ত কিছু যায়, তখন মানুষ ক্ষিপ্ত হতে, আন্দোলন করতে বাধ্য হয়। সেটা আজকের ঘটনা দেখিয়ে দিল। এবং সেই জন্য মানুষের জেদ আরও বেড়ে গেল, যেদেরকে তারাও এই পাপ যদি বিদায় না হয়, এই বাংলার মাথা, এই কলকাতার মাথা এইভাবেই হেঁট হবে এবং আরও অন্ধকারে তলিয়ে যেতে হবে। তাই সব থেকে বড় সর্বনাশ যদি আজকে কারুর হয়ে থাকে, সেটা তাঁর। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।